নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। গলসি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ৩৭ নম্বর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে এক সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের রাজ্য সহ সভাপতি উজ্জ্বল প্রামাণিক প্রমুখ। এই সভায় স্বপন দেবনাথ বলেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলকে জেতানোর অর্থ হলো রাজ্যে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা আর এখানকার সাধারণ মানুষের অধিকার ও দাবি দেওয়া কথা দিল্লির বুকে তুলে ধরার পথকে সহজ করা। সেই লক্ষ্য নিয়ে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। স্বপনবাবু বলেন, গতবারের লোকসভা নির্বাচনে এখানে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন, কিন্তু ৫ বছরে তিনি এখানে কোনো কাজ করেননি। তাই তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। এই সভায় উপস্থিত উজ্জ্বল প্রামাণিক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছেন সুজাতা মণ্ডলকে। তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার অর্থ হলো দেশের বুকে একটি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠার পথকে প্রশস্ত করা। তিনি বলেন, যারা আমাদের দেশে জাতপাত ও ধর্ম নিয়ে রাজনীতি করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সুজাতা মণ্ডলকে ভোট দেওয়ার প্রয়োজন। একই সঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যেভাবে রাজ্যকে বিভিন্ন প্রকল্পের অর্থ বরাদ্দ থেকে বঞ্চিত করে রেখেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে একেবারে লোকসভা নির্বাচনে। আর তাই সুজাতা মণ্ডলকে জয় করে সেই প্রতিবাদের ভাষা পৌঁছে দিতে হবে দিল্লি পর্যন্ত। আজ আমরা আমাদের নিউজ রুমে এমন একজন মানুষকে পেয়েছি যার ব্যক্তি জীবনে দুটি সত্তা রয়েছে। একদিকে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, অন্যদিকে তিনি আবার বর্ধমানের পরিচিত কবিদের মধ্যে একজন। তার নাম সন্দীপ নন্দী। সন্দীপ নন্দী তার ছাত্র জীবনের পর থেকে রাজনীতির জগতে প্রবেশ করেন। ছাত্র থাকাকালীনই তাকে চিত্তরঞ্জন দাস, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সুভাষচন্দ্র বসুর মতন ব্যক্তিত্বরা আকৃষ্ট করেছেন। বিশেষ করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জনসংঘের প্রতি তার দুর্বলতা তৈরি হয় কলেজ জীবনে প্রবেশের পর থেকেই। ক্রমশ তিনি ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় সদস্য হয়ে ওঠেন। পরবর্তী পর্যায়ে দলের জেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে রাজ্য কমিটির সদস্য তিনি। বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত। অন্যদিকে আবার খুব ছোটবেলা থেকেই কাব্য চর্চার প্রতি আকর্ষণ ছিলেন সন্দীপ নন্দী। স্কুলে পড়াকালীনই কবিতা লেখা শুরু করেন। যত দিন গেছে তত বেড়েছে তার কবিতার সংখ্যা। ইতিমধ্যে 2টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে সন্দীপ নন্দী তার এই 2টি সত্তা ক্রমশ বিকশিত হওয়ার কথা জানাতে গিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, আমাদের নিউজ রুমে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আচ্ছা, আপনার এই রাজনৈতিক এবং কবি সত্তা দুটোর মধ্যে কোনটা আগে আবির্ভাব হয়েছে? না, আমি অ্যাকচুয়ালি যখন স্কুলে পড়াশোনা করি তো তখন যে টিচাররা ছিলেন তাদের যে উৎসাহমূলক কথাবার্তা এবং সামাজিক যে দায়বদ্ধতা নিয়ে আমাদের শিক্ষা দিয়েছিলেন, স্বাভাবিকভাবে কালচারাল বিষয় ছিল সবসময়। ওই সেখান থেকে অ্যাকচুয়ালি কবি সত্তাটা বলা যাবে না, কবিতাকে ভালোবাসতাম, কবিতা লেখালেখি ভালোবাসতাম এবং লিটল ম্যাগাজিন করা, ভালো করে বিভিন্ন জায়গায় গিয়ে আবৃত্তি কম্পিটিশনে নাম দেওয়া, কখন যেন করতে করতে নিজেকে জড়িয়ে ফেললাম। তারপরে রাজনীতি। মানে রাজনীতিটা কি ছাত্র জীবন থেকেই? রাজনীতি ছাত্র জীবন থেকে বললে বলা যায় যে আমি যখন আমাদের সময় তখন 11-12 ছিল, কলেজে পড়তাম, বিবেকানন্দ কলেজে। তো সেখানে ছিল বিভিন্ন ছাত্র সংগঠন, তো তারা আমাকে সবসময় ডাকতেন, ভালোবাসতেন। তখনও অতটা উৎসাহ পাইনি, কিন্তু আস্তে আস্তে যখন বৃহত্তর সমাজে মানুষের সঙ্গে মেশা শুরু হলো তখন আমার মনে হয়েছে যে প্রত্যেকটা মানুষ যদি রাজনৈতিক সচেতন না থাকে তাহলে তাদের জীবন অসম্পূর্ণ থেকে যাবে। আর সেখান থেকেই আমার
বোধ আমাকে তাড়া করলো, আমি আমার রাজনৈতিক জীবনে আস্তে আস্তে প্রবেশ করলাম। এবং স্বাভাবিকভাবেই যে সেই সময় মানে কোনো বিশেষ ব্যক্তিকে দেখে নিশ্চয়ই আমি ইন্সপায়ার হয়েছিলাম, সেটাও একটা কাজ করেছে। আপনি যে রাজনৈতিক ঘরানার সাথে এখন যুক্ত, এইটা কি প্রথম থেকেই সেই জায়গায় ছিলেন? হ্যাঁ, একদম প্রথম থেকে। মানে এর পরিপ্রেক্ষিতে একটু বলতে হয়, আমার পরিবারে সংস্কৃতি একটা মানে বিষয় ছিল, পারিবারিকভাবে, আর রাজনীতিও একটা বিষয় ছিল। এবার আমার পরিবারে আমার বাবা কাকারা ছিলেন, বাবার দিক থেকে আমি সংস্কৃতিটাকে পেয়েছি, আর আমার ছোট কাকা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেখান থেকে তার কাছে রাজ্য স্তরের অনেক নেতাকে আমি আসতে দেখতাম। অবশ্যই তারা কেউ বামপন্থী ছিলেন না। তো সেখান থেকে আমার মনে হয়েছে, বাহ, কত মানুষের কাছে খুব সহজে যাওয়া যায়। আর সাংস্কৃতিক দিকটা আমার বাড়িতে খুব ছোটবেলা থেকে দেখেছি। রবি ঘোষ আমার বাড়িতে আসতেন, আমার বাড়িতে দীপঙ্কর দে এসেছেন, বসন্ত চৌধুরী এসেছেন, তৎকালীন সময় অনেক ভালো ভালো নাট্য ব্যক্তিত্ব, বীণা দাশগুপ্ত, অরুণ দাশগুপ্ত এসেছেন। আমি ছোটবেলা থেকে দেখতাম। তো এই সাংস্কৃতিক একটা দিক আর রাজনৈতিক একটা দিক, দুটোই আমার পরিবার থেকে অল্প বিস্তর আমাকে উৎসাহ দিয়েছে। তো সেখান থেকে আস্তে আস্তে আমি আমার রাজনৈতিক জীবনের, তখন আমি দেখতে পেতাম যে অটল বিহারী বাজপেয়ীজি, তিনি একজন বড় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন বিখ্যাত কবি। খানিকটা সেখান থেকে আমি ইন্সপায়ার হলাম। এটা কোন সময়, মানে কোন দশক বলবো, 80-র দশক না 90-এর দশক? এটা অ্যাকচুয়ালি 89 থেকে আমি 1989, তার মানে 81 থেকে 90 হলে যে দশকটা হচ্ছে, আপনাকে সেই দশকই বলতে হবে। আপনি যে সময় এই রাজনীতির জগৎটা এলেন, সেই সময় কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গে সেই অর্থে কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রভাব খুব একটা ছিল না সেই সময়। কিন্তু বর্তমানে যে জায়গায় এসেছে দল, এই যে একটা পথ অতিক্রম করা, সেইটা সম্পর্কে আপনার কি দৃষ্টিভঙ্গি? সেই সময় দেখুন ছিল না ঠিক কথাই, কিন্তু অ্যাকচুয়ালি মানুষ চেয়েছিল যে একটা অল্টারনেটিভ। যারা ভারতবর্ষের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, একটা সময় এই পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতা ছিল ভারতবর্ষের রাজধানী। ভারতবর্ষের অন্যান্য স্টেটগুলো পশ্চিমবঙ্গের দিকে, তো পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতির উপরে, কর্মসংস্থানের উপরে অনেক বেশি ফোকাস দেখতেন। এবং গোখলেজি বলেছিলেন যে পশ্চিমবঙ্গ মানে বাংলা যে আজকের ভাবে, ভারতবর্ষ তার পরের দিন ভাবে। তো তারপরে আমাদের এই মানে ভারতবর্ষের যে কেন্দ্রীয় স্তরের রাজনীতি, সেটা এখান থেকে চেঞ্জ হয়ে চলে গেল কলকাতা থেকে দিল্লিতে। সম্ভবত 1911 কি এই সময় বোধহয় স্থানান্তর হলো কলকাতা থেকে রাজধানী দিল্লিতে। তো আমার মনে হয়েছে যে স্বাধীনতা মানে সংগ্রামের ঠিক আগে রাজনৈতিক একটা যে চিন্তা ভাবনা ছিল বাংলার বুকে, সেটা স্বাধীনতার পরে কোথায় যেন একটুখানি, বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বোস, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তারও আগে চিত্তরঞ্জন দাস, এইসব মানুষগুলোর কথা যখন বলা হয়, সেই মানুষগুলো থেকে যেন, সেই রকম উচ্চ নেতৃত্ব থেকে যেন বাংলা একটু একটু করে পিছিয়ে পড়লো। বিশেষত বামপন্থী আমল থেকে এটা বেশি হলো। তো বামপন্থীরা, আমাদের যে অটল বিহারী বাজপেয়ী যে চিন্তা ভাবনা, আমাদের যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি চিন্তা ভাবনা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে একাত্ম মানব দর্শন, সেটাকে এখানে ঢুকতে দিচ্ছিল না, তারা অ্যাপ্লাই হচ্ছিল না। আপনারা দেখবেন যে সেই সময় যে ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্ট আসলে পরে, যেটা সুশাসন আমরা দিতে পারবো, সাইনিং ইন্ডিয়া দিতে পারবো, আমরা জোট নিয়েও একাধিক মানে রাজনৈতিক দলের সঙ্গে জোট নিয়েও আমরা আমাদের শাসন ব্যবস্থাকে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে দেখতে পেয়েছি এবং সুশাসন দেখতে পেয়েছি। এই জন্য আমরা একাধিক জোট নিয়েও এনডিএ গভর্নমেন্ট আমরা করেছিলাম। একটাই কারণ, যে পার্টি উইথ ডিফারেন্স, সেটা যখন মানুষ দেখছে যে ভারতবর্ষের অন্যান্য স্টেটগুলো এগিয়ে যাচ্ছে, তারপরে পশ্চিমবাংলার মানুষের মধ্যেও চিন্তা ভাবনা হলো তাহলে বিজেপি গভর্নমেন্টকে বা বিজেপিকে একবার ভারতীয় জনতা পার্টিকে এখানে একবার আনা যাক। চেষ্টাও করেছিল, যে কোনো কারণে 2021টায় আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি তাদের বিভিন্ন কৌশলের কাছে, কিন্তু 2019-এ আমাদের যে 18টা সিট দিয়েছিল পশ্চিমবাংলার মানুষ, দুহাত ভরে আশীর্বাদ করেছিল, তাতে কিন্তু একটা সিগন্যাল দিয়েছিল যে নেক্সট পশ্চিমবঙ্গে বিজেপি। তো বাংলার মানুষ চাইছে আজ না হোক কাল
পশ্চিমবঙ্গের মানুষ কংগ্রেসকে দেখেছে, 34 বছরের বামকে দেখেছে। স্বাভাবিকভাবে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। আমাদের বিশ্বাস যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাতে প্রতিষ্ঠিত সেই জনসংঘ থেকে আজকে ভারতীয় জনতা পার্টি একজন বাঙালির হাতে প্রতিষ্ঠিত। বাংলার মানুষ একবার নিশ্চয়ই বিজেপিকে পশ্চিমবঙ্গে আনবে। এই পরিবর্তনটা আমি দেখতে পাই। আপনার সঙ্গে যে সময় কথা বলছি সে সময় সারা দেশ জুড়ে লোকসভা নির্বাচন চলছে। এই রাজ্য নির্বাচন পার্ট একটা খানিকটা মিটেছে, খানিকটা বাকি আছে। কি প্রত্যাশা করছেন, মানে পশ্চিমবঙ্গে অন্তত কি ভাবছেন? এখানে তো 42টা আসন আছে, দল কতটা এগোতে পারবে? আগে তো আপনারা 18টা পেয়েছিলেন। দেখুন, আপনার সঙ্গে ঠিক কথা, যখন আপনার সঙ্গে আমাদের এই কথোপকথন হচ্ছে সেই সময় এখনো পশ্চিমবঙ্গের 2 দফা নির্বাচন বাকি আছে। আমাদের তো স্বাভাবিক যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব আছে, সম্মানীয় মোদীজি। আজকে অর্থনৈতিক দিক দিয়ে দেখুন, যে অর্থনীতি এর আগে 2014 আগে ছিল প্রায় 11 নম্বরে, মানে বিশ্বের 11-12 নম্বর কি 13 নম্বরে, সেখান থেকে আজকের অর্থনৈতিকভাবে ভারতকে স্বাবলম্বী করে 5 নম্বরে নিয়ে চলে আসা হয়েছে। আর বিকশিত ভারতকে সামনে রেখে, মানে স্বাধীনতার 100 বছর পরে 1947-2047কে সামনে রেখে আমরা অর্থনৈতিকভাবে যাতে ভারত 3 নম্বরে চলে আসে বা আরো আগে আনা যায় কিনা। পলিটিক্স কন্ট্রোল বাই ফিনান্স, অর্থ অনেকটা পলিটিক্স কন্ট্রোল করে, যেখানে আমরা ডলারকে দেখতে পাচ্ছি আমেরিকাতে কিংবা আরো যেখানে আছে। আমরা বিশ্বাস করি মোদীজির নেতৃত্বে, সম্মানীয় প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে একটা বৃহত্তর ভারত যা বিশ্বগুরুর দিকে এগিয়ে চলেছে। সেই ভারতকে ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম না, পশ্চিমবাংলার রাজনৈতিক সচেতন ব্যক্তিরাও যেমন 18টা সিট দিয়েছে, আমরা বিশ্বাস করি সেটা আমার কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের অমিত শাহজি যেহেতু বলেছেন যে 35+, আমরা যারা নিচুতলায় কাজ করি আমরা 35+ই বলি। আপনি তো বর্ধমানের ভোটার। হ্যাঁ, অবশ্যই। আপনার এই যে লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর, কি মনে হচ্ছে এখানে কি ফল হতে পারে? দেখুন, যখন আমি তখন জেলা সভাপতি বর্ধমানের, 2019 সাল, সব জায়গায় ক্যান্ডিডেট ঘোষণা হয়ে গেছে, আমাদের ক্যান্ডিডেট ঘোষণা হয়নি। তখন আর নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে, আর 18 দিন বাকি। তো 18 দিন বাকি, তখন আমাদের ক্যান্ডিডেট ঘোষণা হয়নি, কিন্তু আমরা প্ল্যানিং করে রেখেছিলাম সব, যে আমাদের যেই ক্যান্ডিডেট হোক, প্রার্থী হোক, তাকে নিয়ে কিভাবে আমরা প্রচার করব, তার পরিকল্পনা, তার শ্যাডো, একটা রূপরেখা আমরা তৈরি করে রেখেছিলাম। আর সেই সঙ্গে আমাদের ক্যান্ডিডেটও খুব ভালো হয়ে গিয়েছিল, সম্মানীয় এস আলুওয়ালিয়াজি। আলুওয়ালিয়াজি ঘোষণার পরে পুরোপুরি আমাদের সংগঠনের উপরে তিনি ভরসা করেছিলেন। তখন তো 18টা সিট কেউ পায়নি। হয়তো এখানকার যে রাজনৈতিক কর্মকাণ্ড চলছে শাসক দলের, তারা হয়তো আমাদের ভারতীয় জনতা পার্টিকে বর্ধমান আন্ডার এস্টিমেট করেছিল। আমরা যখন জিতলাম তখন ওরা ভাবলো যে কখন যেন বিজেপি বর্ধমানে বড় হয়ে গেছে, মানে তোমারে বুঝিবি যে গোকুলে বাড়িছে সে। সেটা যখন আলুওয়ালিয়াজি জিতলো তখন আজকে শাসক দল বুঝতে পারলো, তারা আজকের যে ইলেকশনটা হয়েছে, আজকে তো আরো ভালো ক্যান্ডিডেট হয়েছে। আজকে সম্মানীয় দিলীপদার মতন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সুবক্তা এবং প্রাক্তন রাজ্য সভাপতি, আর যেখানেই গেছেন সেখানেই জয়ের ধ্বজা উড়িয়েছেন, কর্মীদের সঙ্গে থাকেন। আমরা বিশ্বাস করি আরো বেশি মার্জিনে সম্মানীয় দিলীপদা বর্ধমান দুর্গাপুরে জিতে সাংসদ হয়ে মোদীজির হাত শক্ত করবেন। আপনি তো এখন রাজ্য স্তরে নেতৃত্বে, রাজ্য এক্সিকিউটিভ মেম্বার আছে। রাজ্য থেকে তো আপনাকে দায়িত্ব দেওয়া আছে একটা অন্য জেলা, বোলপুর লোকসভার দায়িত্ব দেওয়া আছে। বোলপুরের পাটে পূর্ব বর্ধমান জেলার 3টে বিধানসভা রয়েছে, মঙ্গলকোট, কেতুগ্রাম, আশগ্রাম। আপনার ওই এলাকাটা যেখানে আপনি দায়িত্বে আছেন, সেখানকার ফল নিয়ে কি আশা করছেন? সেখানে দেখুন, সেখানে আমরা আমাদের যে ক্যান্ডিডেট হয়েছে সম্মানীয় প্রিয়া সাহাদি, তিনি বীরভূমেরই তার জন্ম, এবং এর আগেও তিনি 2বার বিধানসভা নির্বাচনে লড়াই করেছেন, একবার 2016 সালে, একবার 2021 সালে, এবং তারও কিছুদিন আগে ওখানকার কাউন্সিলর ছিলেন। তো রাজনৈতিকভাবে তিনি যথেষ্ট মানে পরিণত। আমরা বিশ্বাস করি যেমন একজন পরিণত রাজনীতিবিদকে আমরা পেয়েছি একজন ক্যান্ডিডেট, তেমনি ওখানকার যে লড়াইয়ের মাটি বীরভূম মানেই একটা বীরভূমি যেন ওখানে উচ্চারিত হয়। 5টা পীঠ আছে, সতীপীঠ আছে, বক্রেশ্বর আছে, কঙ্কালীতলা, কঙ্কালীতলা আছে, লাভপুর আছে,
নন্দকিশোরী, এরকম মানে 5টা পিঠ আছে। সেখানকার কিন্তু মানুষজনের চিন্তা ভাবনা, একটা লড়াকু মনোভাব, এবং আমরা বিশ্বাস করি যে যেখানে বিশ্বভারতীর মতন বিচরণ ভূমি ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখানে মানুষ আবার পরিবর্তন চাইছে। তাতে শাসক দলের প্রশাসনকে সামনে রেখে যে লড়াই করার চেষ্টা করেছে দীর্ঘদিন ধরে, এবং জয়ীও অনেক সময় হয়েছেন, কিন্তু আমার মনে হয় না যে গণপ্রতিরোধ, গণজাগরণ যখন হয় তখন শাসক দলের কোনো পুলিশ প্রশাসন আটকাতে পারে। তো তার উদাহরণ আমাদের সত্যজিৎ রায়ের হীরক রায়ের দেশে যে ফিল্ম, সিনেমাটা, চলচ্চিত্র, সেখানে দেখা গেছে যতই দাবানোর চেষ্টা করা হোক, জনজাগরণ হলে তখন পরিবর্তন স্বাভাবিক। আমিও বিশ্বাস করি যে 35টা সিট পশ্চিমবঙ্গে আমরা আশা করছি বোলপুর লোকসভা তার মধ্যেই থাকবে। কিন্তু আপনি যে জায়গাটা নিয়ে কথা বলছেন সেই জায়গায় একসময় তৃণমূলের নেতৃত্ব দিয়েছেন দুর্দণ্ড প্রতাপ, যাকে কেষ্টদা বলে ওখানে পরিচিতি ছিলেন। যদি তিনি এখন নেই, তিনি এখন মানে আইনের ইয়েতে জেলেতে আছেন, কিন্তু তার অনুপস্থিতিতে আপনার কি মনে হয় যে পথটা অনেকটা সুবিধা হয়েছে? একটা শ্যাডো তো উনি রেখে গেছেন, একটা ছায়া ওনার কাজ করছে। উনি নেই, অন্য একটা মানুষ বা অন্য একটা ছায়া তার হয়ে কাজ করার চেষ্টা করেছে। কিন্তু একটা বীরভূমের মতন জায়গায় সন্ত্রাস, বীরভূম নাম মানে নানুর সন্ত্রাসের জায়গা, মানুষ আতঙ্কিত। কেতুগ্রাম, মঙ্গলকোট বোম বারুদের জায়গা। মঙ্গলকোট জানেন যে খাগড়াগড়ের সঙ্গে শিমুলিয়ার নাম জড়িয়ে গিয়েছিল, বোম ব্লাস্ট হয়েছিল, সেটা আতুর ঘর বলা যায়। মানুষ তো শান্তি চায়, সন্ত্রাস দিয়ে শান্তি আনা যায় না। সঠিকভাবে যদি ভোট মানুষ দিতে পারে, আমার বিশ্বাস দিতেও পেরেছে, কারণ আধার সামরিক বাহিনী ছিলেন, এবারে পরিবর্তন হবে একদম। আর সে বিপ্লব নিঃশব্দ হবে। তার মধ্যেও শাসক দল চাইবে, যেখানে তাদের মাসেল পাওয়ার আছে, যেখানে এগুলো শাসক দল করেছে হয়তো। তারপরেও গণজাগরণ যদি হয়, জিতবে আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। বিরোধীদের একটা অভিযোগ আছে, অভিযোগটা হলো এটাই যে বিজেপি যে রাজনীতি করে সেটা সবটাই ধর্মীয় মেরুকরণকে কেন্দ্র করে, কিন্তু উন্নয়নের রাজনীতি বিজেপি করে না, বিরোধীদের অভিযোগ। সেক্ষেত্রে এটাকে আপনি যখন রাজনীতির ময়দানে থাকেন এটাকে খণ্ডন করেন কিভাবে? উন্নয়ন মোদিজি উন্নয়ন করেননি, মানে মোদিজি মনে হচ্ছে কি উন্নয়নটাই আমাদের কাছে সবচেয়ে বড়, আর ধর্ম ছাড়া তো আমরা কেউ নেই। কিন্তু আমরা ধর্মকে সামনে রেখেছি এটা নয়। আমাদের রাম আমাদের হৃদয়ে আছে, জন্ম মৃত্যুর সঙ্গে শ্রীরাম যুক্ত আছে। রামকে আমরা বলি যোগ্য পিতা, যোগ্য স্বামী, যোগ্য প্রজাপালক। যেখানে গীতাকে শপথ রেখে আমরা শপথ নেই, তাহলে তো বলবেন সবকিছু ধর্মের সঙ্গে জড়িয়ে আছে। ঠিক সেরকম বিষয়টা নয়। ধর্ম এখানে সত্য আর মিথ্যার জায়গা। আমরা সত্যের সঙ্গে থাকি মানে ধর্মের সঙ্গে থাকি। আর উন্নয়ন মানে ভারতীয় জনতা পার্টি, যে আমাদের আগের প্রধানমন্ত্রী ছিলেন সম্মানীয় অটল বিহারী বাজপেয়ী, তিনি দেখিয়েছেন উন্নয়নের ধ্বজা কিভাবে ওড়াতে হয়। সোনালী চতুর্ভুজ, অন্নপূর্ণা যোজনা। আজকে দেখুন যে স্কিল্ড লেবার, মানে শুধু তো চাকরি, শুধু গভর্নমেন্ট চাকরি বলছে না, তোমরা ঋণ নাও, তার গ্যারান্টি থাকবেন প্রধানমন্ত্রী। এবং সেটা আগে 10 লক্ষ টাকা পর্যন্ত ছিল, 50,000 থেকে 10 লক্ষ টাকা। আজকে সেটা বাড়িয়ে টার্গেট দেওয়া হয়েছে যে ঠিকঠাক বিজনেস করলে 20 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। স্বাবলম্বী হও। সবসময় উন্নয়নের কথাই বলে এসছে, এবং সেই স্বাবলম্বী হওয়ার সঙ্গে তুমি আমার পার্টি করলেই স্বাবলম্বী হবে, তোমাকে দিন হবে এরকম নয়। যেখানে আজকে সিপিএম এর সময় দেখা যাচ্ছে তুমি আমার ক্যাডার কিনা, বা আজকে শাসক দল যে তৃণমূল, সেখানেও দেখা যাচ্ছে ক্যাডার কিনা। আজকে শিক্ষাকে বিক্রি করা হচ্ছে, ঘর থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, আরো অনেক কিছু, সেটা না বলাই ভালো। গরু পাচার হচ্ছে, পুলিশ প্রশাসন নিরপেক্ষতার কোনো বালাই নেই। সেই বাঙালি আমরা তো, যে বাঙালি মানে আজকের মানে মানে বাংলার দিকে তাকিয়ে থাকতো সারা ভারতবর্ষের মানুষ। যেখানে রবীন্দ্রনাথ জন্মেছেন, নোবেল প্রাইজ প্রথমে পেয়েছেন, সেই বাঙালি তো আমরা। নেতাজি সুভাষচন্দ্র বসু, যেখানে লাস্ট আমি বলছি সত্যজিৎ রায়ের মতন মানুষ এখানে জন্মেছেন। শিল্প সংস্কৃতির দিক দিয়ে পণ্ডিত রবিশঙ্কর, কার কথা বলবো? সেখান থেকে মানুষ সরে গেছে। আমি বিশ্বাস করি যে আজকে ভারতীয় জনতা পার্টির সুশাসন, সেখানে শুধু ধর্ম নয়, উন্নয়নই আমাদের একটা হাতিয়ার। একটু রাজনীতির অন্য প্রসঙ্গে আসছি। এই সময় পশ্চিমবঙ্গে তো কিন্তু একদম দুর্দণ্ড প্রতাপ নিয়ে রাজনীতি করছিল তখন বামপন্থীরা, 34 বছর তারা ক্ষমতায়। অন্যদিকে বিপরীত দিকে 30 বছর পশ্চিমবঙ্গে রাজত্ব করে গেছে কংগ্রেস। এই যে দুটো রাজনৈতিক দল, আর আপনি তাদের এই দুটোরই বিপরীত দিকে হাঁটছেন, ওদিক থেকে কখনো হাতছানি আসেনি যে তুমি আমাদের সঙ্গে এসো? হ্যাঁ, এসে তখন খুব ছোট ছিলাম, যখন 78 যখন পরিবর্তনটা এসছিল, কংগ্রেস থেকে সিপিএম এর পালা, মানে বামফ্রন্টের পালাবদল হলো, তখন আমি হাফ প্যান্ট পরতাম। তো
আমার পাড়াতেই যেখানে থাকি তার পাশেই জয়ের পর বামফ্রন্টরা মানে সিপিএম এর মানে তৎকালীন যারা নেতা ছিলেন তারা সভা করছেন, ঘরের মধ্যে ছোট সভা। আমি তখন কোথায় পড়ি, বোধহয় 6-7 পড়ি এরকম হবে, খুব ছোট, মানে খুবই ছোট, কিন্তু ডেকেছিল, গিয়েও ছিলাম কি বিষয়টা। তো তারা কথা বলতে বলতে বাড়াবাড়ি রক্তক্ষয়ী আন্দোলন করতে হবে, হ্যাঁ এইসবই রক্ত কথাটা বারবার বলাতে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আর যাই না। তো সেটা কিন্তু এরকম বিষয়টা হয়েছে যে সিপিএম থেকে একটা আতঙ্ক তৈরি হয়ে গিয়েছিল, আর কংগ্রেস সেভাবে টানেনি আমাকে প্রথম থেকেই। কিন্তু অটল বিহারী বাজপেয়ীজি, আদবানিজি এদের যখন তৎকালীন সময় দূরদর্শন ছিল বা পেপার ছিল, তাদের কথোপকথন বাচনভঙ্গি আমাকে টানতো। স্বাভাবিক যখন টানবে সেদিকেই মানুষ যাবে। এবার একটু আপনার এই আলাদা একটা সত্তাতে আসি, আপনার যে কবি সত্তা, সেইটা একদম কবিতা লেখা শুরু করলেন কোন সময়? কবিতা খুব ছোটবেলায়। কবিতা আপনি চিনবেন, সদানন্দ দাস ছিলেন, সদানন্দ দাস। যখন টাউন স্কুলের মর্নিংয়ে পড়ি, বর্ধমান টাউন স্কুলের মর্নিং সেকশন ছিল আমাদের, ওটা বলা হতো জুনিয়র সেকশন ছিল আর কি। জগবন্ধু সেট আমাদের হেডমাস্টার মশাই ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। তখন বলতেন মানে নিজস্বতা কিছু দেখাতে হবে। তো আমার মনে হয় তাহলে একটা কবিতা লেখা যাক, 7 পড়ি এরকমই হবে। সদানন্দর স্বীকৃতি তখন একটা বই বেরোয়, পুজো সংখ্যা, প্রথম একটা কবিতা বেরিয়েছিল আমার। তারপরে সে কি আনন্দ, আমার ছাপা অক্ষরে নিজের নাম দেখেছি, বাড়িতে একে দেখাচ্ছি, ওকে দেখাচ্ছি, বন্ধু বান্ধবকে দেখাচ্ছি, বেশ ভালো লাগছিল। তারপরে যেটা শুরু হলো সেটা হচ্ছে গিয়ে খুব কবিতার বই পড়তাম আমি। তৎকালীন সময় আধুনিক কবিতার, বিশেষ করে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু পত্রী, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, অসংখ্য কবিতার বই আমি পড়তাম। জীবনানন্দ দাশ আলাদা করে টানতো, অবশ্যই রবীন্দ্রনাথ, যেখানে যেতাম 2-4 লাইন রবীন্দ্রনাথের কবিতা বলতাম। এইভাবে আস্তে 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 নিজস্ব একটা সত্তা গড়ে উঠলো। আজ থেকে প্রায় 30-35 বছর আগে প্রথম একটা বইও বেরোলো আমার, যার নাম হচ্ছে গিয়ে নিজেকে ভেঙেছি নিজস্ব নিয়ম। বর্তমান বইমেলায় সমীরন্দা বেঁচে ছিলেন তখন। সমীরন্দাকে বললাম, দাদা আপনাদের তো কলেজ স্ট্রিট পত্রিকাটা বেরোয়, আপনার ওখান থেকে যদি একটা বই বার করা যায়। সমীরন্দা সেই সময় বলেছিলেন ঠিক আছে। তো সেই প্রথম একটা বই বেরোলো, সেই বই নিয়ে বইমেলায় গিয়ে ঘুরে ঘুরে বিক্রি। লিটল ম্যাগাজিন করতাম, সনন বলে একটা লিটল ম্যাগাজিনও করতাম। সেই ম্যাগাজিনে বারিদবাবু লিখেছিলেন, বারিদবরণ ঘোষ, সম্মানীয় বারিদবাবু। এরকম অসংখ্য গুণীজনের সান্নিধ্য পেয়েছিলাম। এবং যতটা মনে পড়ছে, সম্ভবত 1985-86 বোধ হয় কবি বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, মানে মারা গিয়েছিলেন। তার আগে তখন বইমেলা তো আপনার কলকাতায়, যে বইমেলাটা হতো আপনার ধর্মতলার কাছে যে মাঠে, তো সেখানে 1980-82 সাল হবে, সাদা মোটা একটা দেখে বোঝাই যান, ওই অত বড় মাপের একটা মানুষ মোটা ফ্রেমের চশমা পরে লিটল ম্যাগাজিনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আমি গিয়ে বললাম, একজন আমার সঙ্গে ছিলেন তখন, জয়ন্তদা ছিলেন, জয়ন্ত সোম। জয়ন্তদা বললো যে বীরেনবাবু দেখো, বীরেন চট্টোপাধ্যায়। বীরেনবাবু বললাম কেমন আছেন? উনি তাকে বললেন কেমন আছে মানে, ঘাবড়ে গিয়েছি, ওরকম একটা মানুষ। যখনই বইমেলা হতো বিভিন্ন জায়গায় চলে যেতাম, এইভাবে কখন যেন নিজেকে লেখালেখির সঙ্গে জড়িয়ে দিয়েছিলাম। কিন্তু তারপরে ওই লেখালেখি থেকে সংগঠন কিরকম, যে লিটল ম্যাগাজিন করতাম, লিটল ম্যাগাজিনের পরে আমরা কবিতা সম্মেলন করতাম, কবিদের নিয়ে আড্ডা মারতাম। এই সাংস্কৃতিক সংগঠনটাই কখন কনভার্ট হয়ে রাজনৈতিক দিকে আস্তে আস্তে বাতাবরণ তৈরি হলো। আর সাংস্কৃতিক যারা বন্ধুত্ব ছিল তারা সরে গেল, রাজনৈতিক বন্ধু নতুনভাবে আমি পেলাম। আপনার রাজনীতি এবং ওই কবি সত্তা এর বাইরেও তো আপনার একটা নিজস্ব আলাদা পেশা ছিল। না, পেশা তো আছেই, পেশা তো এখনো আছে, আমার স্টাফ আছে, চালায়, ছোট ব্যবসা আছে আমার, সেটা চালায়। সেটা কি প্রথম থেকেই করছেন? সেটা আমার যখন থেকে মনে হয়েছে যে কিছু একটা করতে হবে, তখন থেকেই আমার একটা ছোট্ট ব্যবসা, সেটা আমি তখনও ছিল, আজও আছে এবং ভবিষ্যতে থাকবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, ব্যবসাটাকে আমি খুব ভালোবাসি। মনে হয় যেন প্রত্যেকটা ছেলে মেয়ের রোজগারের জন্য আলাদা একটা জায়গা, যদি প্যাশন এবং রোজগার মানে প্রফেশন এক হয়ে যায় তাহলে অতি উত্তম। সবার তো হয় না, সবার ভাগ্যে জোটে না, কিন্তু মানে মানুষের আলাদা করে গেল অর্থনৈতিক একটা সাপোর্ট প্রত্যেকেরই দরকার। সেটা যেমন নতুন আমাদের এই সাক্ষাৎকার যারা দেখছেন, বলবো এটা রাখা উচিত। লাভ লোকসান পরে হতে পারে, ব্যবসায় লস হতে পারে, কিন্তু যদি টিকে থাকে সে একদিন আপনাকে বাঁচিয়ে রাখতে পারে, আমার মনে হয়েছে। আপনি যে কাব্যগ্রন্থটা লিখলেন প্রথম,
নাম কি বললেন যে নিজেকে ভেঙেছি নিজস্ব নিয়ম। ওইটাই কি মানে শুরু শেষ না তারপরে লিখেছেন? হ্যাঁ, তারপরে আছে আমার এই কে লিখবে আমার কথা, যেখানে বারিদবাবু মুখবন্ধ ভূমিকা লিখে দিয়েছিলেন সুন্দর। আমিও চমকে গিয়েছিলাম যে এইরকম একটা বড় মাপের মানুষ এত সুন্দর করে আমার এই একটা অত বড় তো লেখা সুন্দর আমার নয়, কবিদের মতন যেমন যেখানে শক্তিবাবু লিখছেন কিংবা আরো যারা নতুন প্রজন্মের কবিরা লিখছেন, একটা সাদা মোটা বাচ্চা ছেলেকে কবিতা লিখছেন, তাকে উৎসাহ দেওয়ার জন্য বারিদবাবু যে লিখেছেন, আমার উৎসাহ বেড়ে তখন আরো লেখালেখি ভালো হতে লিখতে শুরু করলাম। তো কে লিখবে আমার কথা তারপর আর বই বার করতে পারিনি। সেটা কি রাজনৈতিক কারণে? অবশ্যই রাজনৈতিক, ব্যবসা, তখন একটা লড়াই চলছে জীবনের। হ্যাঁ, একটা লড়াইয়ের কাছে আমি হেরে গেলাম। সুকুমার বৃত্তি কখনো কখনো, যদিও অনেক আছে যে লড়াইকে সামনে রেখে অনেক বড় বড় লেখা বেরিয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায়, এই নামগুলো মনে পড়ে যাচ্ছে, সেটা হয়নি। আর একটা দিক খুলে গেছে, না ইচ্ছা করে না এখন কবিতা লিখতে? ইচ্ছা করে। এখন যেটা হয়, আমি বাড়িতে আমার একটা ইনস্ট্রুমেন্ট যন্ত্র আছে, সেতার। আমার যখন মনে হয় মন খারাপও লাগে না, যখন সময় পাই, সেটা খুবই কম হয়, আমি তো নিজে প্র্যাকটিস করি, নিজের জন্য ভালো লাগে, বাস এরকম বিষয়টা আছে। আর যেহেতু পরিবারে বললাম যে ছোটবেলা থেকে আমি আমার পরিবারে ওই রকম বড় মানুষগুলোকে আনাগোনা দেখেছি, এবং আমার আত্মীয় স্বজনের বাড়িতে যারা কলকাতায় থাকেন, তাদের বাড়িতে এই মানুষগুলো আসতেন, যে মানুষগুলোর নাম আমাদের বাঙালির হৃদয় জমে আছে, যে মানবেন্দ্র মুখোপাধ্যায়, রাধাকান্ত নন্দী, মান্নাদিকে ঠিক সামনে থেকে দেখিনি আমি, কিন্তু আসতেন তারা। এইগুলো একটা কাজ করেছে। একটা কবিতা শুনতে পারি আমরা? আপনি তো আমার কয়েকটা কবিতাকে ভালোবাসেন, আপনি বলুন কোনটা বলুন। সেই ভারতবর্ষের গোলপোস্ট, এটা অ্যাকচুয়ালি অখণ্ড ভারত, কোথায় যেন এই শরণার্থী, রিফিউজি এই কথাগুলো বলে, যখন তৎকালীন যে মানুষগুলোকে বেঁচে নেই, তারার মধ্যে বা কোথাও ইহ যে লোকে নেই, তারাও হয়তো কষ্ট পাবে যে দেশটা তো ভাই তোমরা ভাগ করলে, আমাদের তো কোনো দোষ ছিল না, আজকে তোমরা আমাদের বলছো শরণার্থী, রিফিউজি। এখানে একটা ব্যথা কাজ করে। স্বদেশ হলো স্বাধীন, দুটো গোলপোস্ট দুদিকে রেখে, ভারত হলো খেলার মাঠ, স্বদেশ হলো স্বাধীন। নামলাম চাষবাস, আমার জমি জমা আছে, চাষবাসও আছে, আমার জমিতে ফসল টসলও ফলে। আমার উদার মানসিকতার জন্য আমি আজ ভারতবর্ষের অন্য অঙ্গরাজ্যে থাকি। কেউ আমাকে কাশ্মীরি পণ্ডিত বলে, অবশ্য ভারতবর্ষের জনগণ আমাকে উত্তরাঞ্চল কিংবা উত্তরপ্রদেশের মানুষ বলেই জানেন। আমি একজন অসাম্প্রদায়িক ব্যক্তি, স্বাভিমান জানি না, কিন্তু বিশ্ব উদারীকরণে আমি বিশ্বাসী। অবশ্য জমি জমা, চাষবাস ইত্যাদি ইত্যাদি ছেড়ে এখন আমি অন্য রাজ্যের বাসিন্দা। আমার আছে শ্রম, বিত্ত মহাজনের, আমার শুধু উদারতা ফসল মহাজনের। আমার শুধু রাজনীতি, তো আজ জনগণের। আমার একটা স্বদেশ ছিল, নামটা ছিল মহান। মা, পিসিমা সবাই ছিল, আজকে ভাগাভাগি। অবশ্য পিসিমা এখন বাংলাদেশে থাকেন। ভারত যাকে বৈবাহিক সূত্রে বিদেশিনী বানিয়ে দিল। আমাদের একটা হরপ্পা মহেঞ্জোদারো আছে, যা আমাদের সভ্যতার দলিল, যদিও আস্থা বন্দী অন্য কারো কাছে। এইভাবে নিজস্ব জিনিস, জমি জমা, চাষবাস, ঘরবাড়ি, স্বাভিমান, বৃত্ত, সভ্যতার মিথ অন্য কারো কাছে জমা রেখে কিংবা বন্ধকীকরণ করে আমরা স্বদেশী হলাম। বারবার খুঁজি তাই অতীত ইতিহাস। সরল রাজনীতি শুধু বলে, কেমন মানুষ তুমি, উদারীকরণ জানো না। আমি তাই খুঁজে বেড়াই মাছের পুকুর, কাঁঠাল বাগান, পদ্মার ইলিশ, খুঁজে বেড়াই জীবনানন্দ, জসিমউদ্দিনের ছেলেবেলা। তোমরা শুধু বিভেদ খোঁজো। দুটো গোলপোস্ট দুদিকে রেখে, ভারত হলো খেলার মাঠ, স্বদেশ হলো স্বাধীন। আপনার এই কবিতাটা শুনে যেটা মনে হলো,
যে আপনি একটা অখণ্ড ভারতেরও স্বপ্ন এখন দেখেন, যেটা আপনার রাজনৈতিক যে সত্তা তার সাথে মেলে খানিকটা। মানে এই যে বিভেদটাকে তো আপনি চাননি, বাংলাদেশ পাকিস্তান। ভাবুন, আমি শুধু এটাই ভাবি, যখন হরপ্পা মহেঞ্জোদড়ো, যেটা নিয়ে আমরা গর্ব করতাম, আমাদের সভ্যতার দলিল, আজকের স্বাধীনতাকে পাওয়ার জন্য আমরা দেশটাকে ভাগ করে আমাদের সভ্যতাকেও বন্ধ করে দিলাম। এ ভাই, তোমরা ওটা নাও, আমাদের সভ্যতা, আমাদের দেশটাকে স্বাধীন করে দাও। আমি বারবার যেটা বলতে চাই যে সেই মানুষগুলো তো অন্যায় করেনি, যারা আজ পৃথিবীতে নেই, কিংবা যারা আছে, যাদের শুনতে হয় রিফিউজি, যাদের শুনতে হয় শরণার্থী, তাদের তো কোনো দোষ ছিল না। এটাই বলে না, সেই অখণ্ড ভারতের স্বপ্ন সফলের হয়তো একদিন হবে। আমরা তো অতীতে পৃথিবীর কয়েকটা দেশকে জানি, পাঁচিল ভেঙে একসঙ্গে জয়েন্ট হয়ে গেছি, হয়তো সময় লাগবে। সবার উপরে মানুষ সত্য, এটাও তো আমরা জানি। বেশ, আপনার স্বপ্ন সফলে আসে আমরা রইলাম। এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। নমস্কার, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।